পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির মধ্যে সবথেকে রহস্যময় সভ্যতা ছিল মায়া সভ্যতা। মেসো আমেরিকান এই সভ্যতার বিস্তার ছিল দক্ষিণ পূর্ব মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদরের পশ্চিমাংশ এবং হন্ডুরাসের রেইন ফরেস্ট সহ ইউকাটান উপদ্বীপের উত্তরের বিস্তীর্ণ নিম্নভূমি অঞ্চল। মায়া শহরগুলির প্রথম সূত্রপাত হয় 750 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এবং 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই শহরগুলি উন্নতির শিখরে পৌঁছে যায়। এই শহরগুলি বিশেষভাবে নির্মিত হয়েছিল, যার মধ্যে ছিল বড় বড় প্রাসাদ, পিরামিডের আদলে তৈরি মন্দির, আনুষ্ঠানিক বলকোট, জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে সাজানো কাঠামো, আর এগুলোর মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য ও দৃষ্টিনন্দনকারী ছিল তা হল দেবতা কুকুলকানের জন্য নির্মিত ক্যাসেল। শহরের বিভিন্ন অংশ প্রায়শই ক্রসওয়ে দ্বারা যুক্ত ছিল। জ্যোতির্বিদ্যা, স্থাপত্য শিল্প, অঙ্কশাস্ত্র, চিত্রলিপির ব্যবহার ও ক্যালেন্ডারে মায়ারা বিশেষ অবদান রেখেছিল। মায়ান ক্যালেন্ডারের শেষ সাল হিসাবে লিপিবদ্ধ ছিল 2012-র 21শে ডিসেম্বর। তাই অনেকের ধারণা ছিল 2012 সালের 21শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মায়ানরা বিভিন্ন কারণে দেবতাকে তুষ্ট করতে মানব বলি দিত, কিন্তু কি কারণে এই সভ্যতা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল তা আজও রহস্যময়। মেল গিবসন পরিচালিত, রুডি ইয়ংব্লাট এবং ডালিয়া হের্নান্দেজ অভিনীত অ্যাপোক্যালিপ্টো মুভিটি এই মায়া সভ্যতার সূর্যাস্তকালের প্রেক্ষাপটে রচিত হয়েছে। তবে মূল গল্পে প্রবেশের পূর্বে সতর্কীকরণ বার্তা। ভিডিওটি সম্পূর্ণ রিভিউ এবং বিনোদনমূলক, কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্যে নয়। ভিডিওটি কোনো রকমভাবে হিংসাত্মক ঘটনাকে প্রমোট করে না। মেসো আমেরিকান রেইন ফরেস্টে একটি শিকারের দৃশ্য দিয়ে কাহিনীর সূত্রপাত। শুরুতেই দেখা যায় আদিবাসী এক গোষ্ঠীর দলনেতা ফ্লিনস্কাই পুত্র জাগুয়ার প এবং অন্যান্য সঙ্গীদের নিয়ে শিকারে ব্যস্ত। গল্পের নায়ক জাগুয়ার প ও তার সঙ্গীরা একটি বন্য শূকরকে ধাওয়া করে নিয়ে যায় তাদের পাতা ট্র্যাডিশনাল ট্র্যাপের দিকে, আর শূকরটি ভুল করে সেই ট্র্যাপে পা দেয় এবং শিকারে পরিণত হয়। এরপর তারা মৃত শূকরকে বনের মাঝে একটি ফাঁকা স্থানে নিয়ে আসে। জাগুয়ার প মৃত শূকরের হৃৎপিণ্ডটি বের করে সবাইকে দেখাতে থাকে এবং জিজ্ঞাসা করে খাবে কিনা। ঠিক এই সময় তার চোখ পড়ে অদূরে দণ্ডায়মান অন্য একটি গোষ্ঠীর দলনেতার দিকে, যার পিছনে দাঁড়িয়েছিল ওই গোষ্ঠীরই অন্যান্য সদস্যরা। তাদের চোখে মুখে ভয়ের ছাপ ছিল সুস্পষ্ট। জাগুয়ার পর তাকে মারতে উদ্যত হলে পিতা ফ্লিনস্কাই বাধা দেন। তখন ভীত সন্ত্রস্ত দলনেতা ফ্লিনস্কাইকে জানায় যে তারা আঘাত করতে আসেনি, বরং সাহায্য চাইতে এসেছে। তাদের বাসস্থান নষ্ট হয়ে গেছে, তাই তারা এই অঞ্চল দিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। এখন তারা যদি পথ চলার অনুমতি না দেয় তাহলে তারা খুবই বিপদে পড়বে। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তারা ফ্লিনস্কাইকে ভেট হিসাবে মাছ দিতে চায়। অভিজ্ঞ ফ্লিনস্কাই ব্যাপারটা অনুধাবন করে এ বিষয়ে সম্মত হন। পুত্র জাগুয়ার পকে মাছগুলো নিতে বলেন। সাথে সাথে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তারাও শিকার করা মাংস তাদেরকে উপহার দেন। এরপর ফ্লিনস্কাই, জাগুয়ার প ও তাদের দলের সঙ্গীরা শিকার করা পশুর মাংস, ভেট হিসাবে পাওয়া মাছ নিয়ে নিজেদের আস্তানায় ফিরে আসে। কিন্তু এই ঘটনা জাগুয়ারকে ভীষণ চিন্তায় ফেলে দেয়। ফ্লিনস্কাই জানান শরণার্থীদের ভয় তাকে সংক্রামিত করতে পারবে না। তিনি পুত্র জাগুয়ারকে ভয় পেতে নিষেধ করেন, বোঝান জঙ্গলের জীবনে এমন ঘটনা নিত্য নৈমিত্তিক। তিনি আরও বলেন তার অবর্তমানে এই জঙ্গল জাগুয়ারের, সুতরাং এই জঙ্গল ও তাদের জননেতাকে রক্ষার দায়িত্ব আজ থেকে তার উপর। এই বলে ফ্লিনস্কাই বংশ পরম্পরায় প্রাপ্ত দলনেতার চিহ্নবাহী ঐতিহ্যপূর্ণ বিশেষ লাঠিটি পুত্র জাগুয়ার পর হাতে তুলে দেন। সন্ধ্যা নেমে আসে। একদিন প্রতিদিনের মতো
জঙ্গলের মাঝে জ্বলে ওঠে আগুন। কর্মক্লান্ত আদিম জনজাতি সেই আগুনের চারপাশে সমবেতভাবে বসে। দলের সব থেকে বয়স্ক মানুষটি গল্প বলে চলে তাদের পূর্বপুরুষদের, কিভাবে তারা শিকার করত, তাদের বিশ্বাস, তাদের সংস্কার, তাদের সাফল্য, তাদের ব্যর্থতা, এমন কত কিছু। রাত যত বাড়তে থাকে ততই বাড়ে মাদকতা। ধামসা মাদলের সাথে শুরু হয় তাদের প্রথাগত নাচ আর গান। সবাই মেতে ওঠে, কিন্তু জাগুয়ার পড়ে থাকে অন্য এক জগতে। স্থির সান্নিধ্য সেই একাকিত্ব দূর করতে পারে না। আস্তে আস্তে আগুন নিভে আসে। নির্বাপিত কাঠকয়লার ধোঁয়ায় ঘনায়মান অন্ধকার আরো নিবিড় হয়ে ওঠে। সমগ্র আদিবাসী গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। জাগুয়ার স্বপ্ন দেখে, যেন আদিবাসী দলনেতাটি রক্তাক্ত দেহে নিজের হাতে তারই ছিন্ন ভিন্ন নাড়িভুড়ি নিয়ে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। এই দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায়। তখনও সূর্যের আলো সেভাবে ফুটে ওঠেনি। জাগুয়ার দেখতে পায় একদল রেইডার্স অর্থাৎ মায়ান যোদ্ধা গ্রামে প্রবেশ করেছে। তাদের হাতে জ্বলন্ত মশাল। তারা একের পর এক পর্ণকুঠিরগুলিতে আগুন ধরিয়ে দিচ্ছে। জাগুয়ার বিন্দুমাত্র দেরি না করে তার গর্ভবতী স্ত্রী সেভেন ও পুত্র টার্টল রানকে সুরক্ষিত করতে লতা নির্মিত দড়ি দিয়ে নিকটবর্তী একটি উলম্ব গুহার মধ্যে নামিয়ে দেয় এবং দড়ির অন্য প্রান্তটি একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন, যাতে পরবর্তী সময়ে তারা উঠে আসতে পারে। বিষয়টি একজন রেইডার্স দেখে ফেলে এবং এগিয়ে আসে। জাগুয়ার তাকে হত্যা করে এবং স্বজাতিদের রক্ষার জন্য অন্যান্য রেইডারদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ততক্ষণে ক্যাপ্টেন জিরো উলফের নেতৃত্বে মায়ান রেইডাররা সহজ সরল নিষ্পাপ এই সকল আদিবাসীদের রক্তে ও লাশে ধ্বংসযজ্ঞের কাজ অনেকটাই সম্পন্ন করে ফেলেছে। বীরের মতো লড়লেও জাগুয়ার এবং তার পিতা ফ্রিন্সকাই শেষ পর্যন্ত বন্দী হন। মিডিলাই নামক এক নির্মম রেইডার তার ধারালো ছুরি দিয়ে ফ্লিন্সকাইয়ের গলা কেটে দিলে মাটিতে লুটিয়ে পড়ে ফ্লিন্সকাই। তার মৃত্যুতে চঞ্চল হয়ে ওঠে অরণ্য প্রকৃতি। পিতার এই নির্মম মৃত্যু মেনে নিতে পারে না জাগুয়ার তার ভাষাহীন চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। এরপর রেইডাররা জাগুয়ার এবং তার সঙ্গীদের অরণ্যময়ের কোল থেকে নিয়ে চলে মায়ান শহরের দিকে। জাগুয়ার যেতে যেতে চেয়ে থাকে গুহাটির দিকে, যেখানে জীবন ও মৃত্যুর সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে তার স্ত্রী ও পুত্র। স্নেকিং নামক এক রেইডার বিষয়টি লক্ষ্য করে এবং তার মনে সন্দেহ জাগে। স্নেকিং ছুটে যায় গুহাটির কাছে, একটি বড় পাথর নিয়ে ছুঁড়ে দেয় গুহার ভিতরে। গুহার ভিতরে নামানো দড়িটি কেটে দেয়, যাতে কেউ থেকে থাকলেও উঠে আসতে না পারে। প্রিয়জনদের মৃত্যু, বিদায়ের বেলায় সদ্য অনাথ হওয়া শিশুদের করুণ মুখ, স্বদেশ হারানোর যন্ত্রণা, সর্বোপরি রেইডারদের অমানবিক অত্যাচার, সব মিলিয়ে তাদের যাত্রাপথ মোটেই সুখকর ছিল না। গ্রাম থেকে কিছু দূরে তারা অন্য একদল রেইডার্সের সাথে যোগ দেয়, যারা গতকাল দেখা শরণার্থীদের বন্দি করেছে। যাই হোক, রেইডাররা বন্দীদের নিয়ে জঙ্গল নদী পেরিয়ে এসে পৌঁছায় একটি বন্ধা উপত্যকায়। এমন সময় প্লেগ রোগে আক্রান্ত ছোট্ট একটি মেয়ে এগিয়ে আসে বন্দীদের সঙ্গ নেবে বলে, কিন্তু রেইডাররা বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে মেয়েটি পুনরায় এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন রেইডার তাকে লাঠি দিয়ে আঘাত করে। আর ঠিক তখন মেয়েটি এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে, বলে সূর্যগ্রহণ হবে, একটা মানুষ জাগুয়ারের সঙ্গে দৌড়াবে, রেইডারদের তাদের কাছে নিয়ে যাবে, যারা একদিন এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে, আর এদের হাতেই রেইডারদের পতন হবে। কিন্তু রেইডাররা কোনো কথায় গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে থাকে, যেখানে তারা ধ্বংস হয়ে যাওয়া বন এবং ঝলসে যাওয়া ভুট্টা ক্ষেতের সাথে গ্রাম দেখতে পায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখে বোঝা যায় প্লেগ নামক মহামারী গ্রামকে উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে সবুজের স্বপ্ন।
এরপর তারা শহরের প্রান্ত সীমায় উপস্থিত হয়, যেখানে খনি শ্রমিকরা চুনা পাথর থেকে চুন তৈরির কাজে ব্যস্ত। তাদের সারা শরীরে চুন মাখা অসহায় মুখগুলো দেখলেই বোঝা যায় এখানে জীবন কি দুর্বিষহ। অবশেষে তারা মূল নগরে প্রবেশ করে। নগর জুড়ে উৎসবের মেজাজ। বিস্মিত হয় জাগুয়ার প এবং তার সঙ্গীরা। মায়ান মহিলারা পুরুষ বন্দীদের নীল রং মাখিয়ে অভ্যর্থনা জানায়, কিন্তু কেন এই নীল রঙে অভ্যর্থনা তা তারা বুঝতে পারে না। রেইডাররা বাজারের মাঝে মহিলা বন্দীদের নিলামে তোলে, চলে মানুষ বেচাকেনা। কেবল একটি মহিলাকে তারা মুক্তি দেয়, যেহেতু বয়স হওয়ায় কেউ তাকে কিনতে চায়নি। জাগুয়ার প এবং তার সঙ্গীদের একটা আলো আঁধারি গলিপথ দিয়ে নিয়ে যাওয়া হয় সুউচ্চ কুকুলকান প্যালেসের দিকে। এই সময় তাদের চোখ পড়ে দেওয়ালে আঁকা ছবিগুলির প্রতি, যা তাদেরকে শিহরিত করে। ছবিগুলোর ভাষা বলে দেয় এটাই তাদের অন্তিম যাত্রা। এরপর তাদেরকে কুকুলকান প্যালেসের সর্বোচ্চ স্তম্ভে আনা হয়। জিরোউল প্রথা মেনে ছুরি দিয়ে নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেললে প্রধান পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং একে একে বন্দীকে কুকুলকানের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য উৎসর্গ করেন। ঘাতকেরা একের পর এক বন্দীকে নিয়ে ডেথ রকের উপর চিৎ করে শুইয়ে হৃৎপিণ্ডটি বের করে যজ্ঞকুণ্ডে ছুঁড়ে দেয়। তারপর ধর থেকে মাথাটা আলাদা করে কাটা মুন্ডটি ছুঁড়ে দেয় নগরবাসীর উদ্দেশ্যে। আর নগরবাসীরা কাটা মুন্ডটির দখলদারি নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দেয়। তাদের বিশ্বাস এভাবেই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। অপেক্ষারত বন্দীরা তাদের অন্তিম পরিণতি প্রত্যক্ষ করে ভয়ে কুঁকড়ে যায়। এরপর জাগুয়ার পকে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে জাগুয়ার পয়ের চোখে ভেসে ওঠে তার সন্তান সম্ভব স্ত্রী এবং পুত্র টার্টলের মুখচ্ছবি। এক নীরব বেদনায় তার চোখ বন্ধ হয়ে আসে। ঘাতক যখন জাগুয়ার পকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তখন হঠাৎই অন্ধকার নেমে আসে। সমস্ত মায়ানবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পুরোহিত সম্রাটের দিকে তাকায় এবং একটি জ্ঞানী হাসির বিনিময়ের পর ঘোষণা করেন, দেবতা কুকুলকান এই বলিদানে সন্তুষ্ট হয়েছেন, তাই এই গ্রহণ। এক্ষুনি আবার সূর্য উঠবে, সুতরাং আর বলিদানের প্রয়োজন নেই। তিনি বন্দীদের মুক্ত করে দেওয়ার আদেশ দেন। এরপর জিরোউল বন্দীদের একটি বলকোটে নিয়ে যায়। তারা তাদের ট্র্যাডিশনাল অস্ত্রে সুসজ্জিত হয়ে ওঠে। রেইডার স্নেকিং মাঠের ওপারে ভুট্টা ক্ষেত দেখিয়ে বলে, যদি কোনো বন্দী নিরাপদে ওই ভুট্টা ক্ষেতের উপরে বনের মধ্যে প্রবেশ করতে পারে তাহলে তার মুক্তি। আসলে মুক্তির নামে শুরু হয় মানুষের মৃগয়ায় মানুষ শিকারের খেলা। এরপর তারা জোড়ায় জোড়ায় বন্দীদেরকে ওই ভুট্টা ক্ষেতের দিকে দৌড়াতে বাধ্য করে এবং তীর ও অ্যাটলাটল দিয়ে আঘাত করে একের পর এক হত্যা করে। এরপর আসে জাগুয়ার প এবং তার শেষ জীবিত বন্ধু। স্নেকিং জাগুয়ার পকে চ্যালেঞ্জ জানায়, গলা থেকে খুলে নেয় জাতির চিহ্নবাহী অলংকার। জাগুয়ার প ঠিক করে নেয় যে তারা সোজা না দৌড়ে এঁকে মেঁকে দৌড়াবে, যাতে মায়ান রেইডাররা তাদের টার্গেট মিস করে। এই কৌশল প্রথম দিকে তাদের সাফল্য এনে দিলেও কিছুক্ষণের মধ্যে তার বন্ধু নিহত হন এবং জিরোউলপের তীরে জাগুয়ার প আহত হয়। আহত জাগুয়ার প তীরের ফলাটা বের করে মাটিতে লুটিয়ে পড়ে। এমত অবস্থায় রেইডার ক্যাপ্টেন জিরোউলফের পুত্র তাকে মারতে উদ্যত হলে জাগুয়ার প দক্ষতার সঙ্গে সেই আঘাত প্রতিহত করে এবং পাল্টা আঘাতে তাকে হত্যা করে। এরপর দৌড়ে প্রবেশ করে ভুট্টা ক্ষেতের ভিতরে, এগিয়ে যায় বনভূমির দিকে। দৌড়াতে দৌড়াতে জাগুয়ার প লাশের উপত্যকায় এসে পৌঁছায়, যেখানে তাদের মতো বন্দীদের কুকুলকানের উদ্দেশ্যে বলি দিয়ে ফেলা হয়। পচা গলা লাশের মধ্য দিয়ে জাগুয়ার জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং একটি গাছের উপর আশ্রয় নেয়। রেইডাররাও তার পিছনে দৌড়াতে দৌড়াতে জঙ্গলে প্রবেশ করে। দুর্ভাগ্যক্রমে জাগুয়ার প যে গাছটিতে আশ্রয় নিয়েছিল সেটি ছিল জাগুয়ারের আশ্রয়স্থল। একটি বাচ্চা জাগুয়ার তাকে দেখে গর্জন করতে শুরু করে, আর সেই গর্জন শুনে ছুটে আসে তার মা। এখানে থাকা এক মুহূর্ত নিরাপদ নয় জেনে জাগুয়ার প দ্রুত নেমে দৌড়াতে থাকে,
পিছন পিছন দৌড়াতে থাকে মা জাগুয়ার। রেইডারদের একজন দৌড়াতে দৌড়াতে জাগুয়ারের সামনে এসে পড়ে। ফলত জাগুয়ার তাকে আক্রমণ করে এবং হত্যা করে। তা দেখে বাকি রেইডার্সরা এগিয়ে আসে এবং জাগুয়ারকে হত্যা করে আবারও জাগুয়ারকে অনুসরণ করতে থাকে। এর মধ্যে এক রেইডারকে সাপে কাটে। রেইডারটি যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরি দিয়ে নিজের হাতের শিরা কেটে দ্রুত মৃত্যুকে সুনিশ্চিত করে। রেইডার ক্যাপ্টেন জিরোউল প্রতিজ্ঞা করে জাগুয়ারকে শেষ না করে তারা এই জঙ্গল থেকে যাবে না। রাত নেমে আসে। জাগুয়ার গাছের গুঁড়িতে হেলান দিয়ে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে তার স্ত্রী সেভেন কুয়োতে পড়া জাগুয়ারকে হত্যা করে পুত্র টার্টলকে রক্ষা করে। সূর্য ওঠার সাথে সাথে জাগুয়ার পর দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি ঝর্ণার কাছে এসে উপস্থিত হয়। রেইডাররাও পিছন পিছন এসে পৌঁছায়। সামনে গভীর জলপ্রপাত, পিছনে যমদূতের মতো মায়ান রেইডার। জাগুয়ার পর দ্বিধা না করে ঝর্ণার মধ্যে ঝাঁপ দেয় এবং সাঁতরে উপরে ওঠে। জাগুয়ার পর জানায় এই জঙ্গল তাদের, বংশ পরম্পরায় সেই অধিকার তারা রক্ষা করবে। জাগুয়ার পর জিরোউলফকে চ্যালেঞ্জ জানায়। জিরোউলফ রেইডারদের অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করে ঝর্ণার জলে লাফ দিতে এবং ফলে কয়েকজন রেইডার ডুবন্ত পাথরে মাথা ঠুকে মারা যায়। বাকিরা সাঁতরে ওঠে তীরে। জিরোউলফের নেতৃত্বে তারা আবারও জাগুয়ার পয়ের পিছু ধাওয়া করে। জাগুয়ার পর দৌড়াতে দৌড়াতে একটি পাঁকপূর্ণ পুকুরে পড়ে যায়, কিন্তু তার অসীম মানসিক শক্তির সাহায্যে সেই বিপদ থেকে বেরিয়ে আসে। মনে মনে স্থির করে আর পলায়ন নয়। এই জঙ্গলে তার শৈশব, বাল্য, কৈশোর কেটেছে। এর সবকিছুই তার নখদর্পণে, সুতরাং এবার শুধু প্রতিশোধ। জাগুয়ার প একটা ভীমরুলের চাক নিয়ে ছুড়ে দেয় রেইডারদের দিকে। এতে অনেকেই আহত হয়। তারপর বিষাক্ত ব্যাঙের মাথা থেকে বিষ নিয়ে বন্য কাঠায় মাখিয়ে পাতা দিয়ে নির্মিত ব্লোগানের সাহায্যে একজন রেইডারকে হত্যা করে। এই সময় স্নেকিং তাকে দেখে ফেললে দুজনার মধ্যে তুমুল লড়াই হয়। জাগুয়ার পর দক্ষতার সঙ্গে স্নেকিংকের মাথায় আঘাত করে। প্রচণ্ড রক্তক্ষরণে স্নেকিং মারা যায়। আবারও দৌড়তে থাকে জাগুয়ার প। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় আর কুয়োতে জল ঢুকতে থাকে। ক্রমশই বাড়তে থাকে জলতল। অসহায় সেভেন প্রসব বেদনায় ছটফট করতে করতে প্রথম পুত্রের প্রাণ বাঁচাতে তৎপর হয়। জাগুয়ার পকেও চিন্তিত হতে দেখা যায়। স্ত্রী পুত্রকে বাঁচাতে সে আবারও দৌড় শুরু করে। ঠিক এই সময় জিরোউলফের তীরে জাগুয়ার প আহত হয়, কিন্তু অবলীলায় তীরটিকে মুক্ত করে ঘুরে দাঁড়ায় জাগুয়ার প। জিরোউলফ তাকে হত্যা করতে এগিয়ে আসলে জাগুয়ারের পাতা শিকার ফাঁদে পড়ে যায় এবং শলাকাবিদ্ধ হয়ে মারা যায়। বাকি দুই রেইডার জাগুয়ার পকে তাড়া করে একটি সমুদ্র সৈকতে নিয়ে আসে, যেখানে নোঙর করা কনকিস্টাডোর জাহাজ থেকে তিনজনেই বিস্মিত হয়। রেইডারদের এই বিস্ময় জাগুয়ার পকে পালিয়ে যেতে সাহায্য করে। সে ফিরে যায় গুহার কাছে, যেখানে তার স্ত্রী পুত্রকে নামিয়ে রেখে এসেছিল এবং যেখানে তার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে। তারা পুনরায় মিলিত হয়। এগিয়ে আসে সমুদ্র সৈকতের কাছে। সেভেন বিস্মিত নয়নে জাহাজগুলোর দিকে তাকায়। তার ইচ্ছে করে সমুদ্র পাড়ি দিতে, কিন্তু জাগুয়ার প জানায় তারা অরণ্যের সন্তান, তাই অরণ্য মায়ের কোলই তাদের নিরাপদ আশ্রয়।